আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে তাপ এবং তাপমাত্রা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে আলোচনা করব তাপ এবং তাপমাত্রা আমরা কিভাবে পরিমাপ করতে পারি সেই বিষয় নিয়ে, সেই যন্ত্রগুলো নিয়ে। এই পাঠ শেষে আমরা পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যাখ্যা করতে পারবো, ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো, পদার্থের তাপীয় প্রসারণ ব্যাখ্যা করতে পারবো, বাস্তব জীবনে তাপীয় প্রসারণের প্রভাব ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তাপমাত্রা পরিমাপের স্কেল আমরা আজকে আলোচনা করব তাপমাত্রা পরিমাপের স্কেল নিয়ে। তাপমাত্রা পরিমাপের স্কেল নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমে কয়েকটি বিষয় জানতে হবে। সেটি হচ্ছে বস্তুর তাপমাত্রিক ধর্ম কি। বস্তুর তাপমাত্রিক ধর্ম হচ্ছে সেই ধর্ম, বস্তুর একটা নির্দিষ্ট ধর্ম যা পরিবর্তনের মাধ্যমে আমরা যার পরিবর্তন পর্যবেক্ষণের মাধ্যমে আমরা সূক্ষ্মভাবে তাপমাত্রা নির্ণয় করতে পারি, তাকে বস্তুর তাপমাত্রিক ধর্ম বলে। আবারও বলছি, বস্তুর যে ধর্ম পরিবর্তন পর্যবেক্ষণের মাধ্যমে সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে বস্তুর তাপমাত্রিক ধর্ম বলে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। যেমন ধরো যে আমরা যে থার্মোমিটার দিয়ে জ্বর পরিমাপ করি, মিটারের ভিতরে কি থাকে জানো? থার্মোমিটারের ভিতরে থাকে পারদ। পারদ কিন্তু কখনো ভেঙে দেখবা না বা হাতে টাচ করবা না, এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই পারদ কি হয়, তাপমাত্রা পেলে আমরা জানি তাপে পদার্থের প্রসারণ ঘটে, কিন্তু পারদের প্রসারণটা এত বেশি ঘটে যেটা আমরা সহজেই লক্ষ্য করতে পারি, আমাদের দৃষ্টিগোচর হয়। এই কারণে থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। তাপ পেলে এই পারদের আয়তনটা বেড়ে যায় এবং সেখানে কি হয়, সেখানে তৈরি করার সময় দাগাঙ্কিত করা রয়েছে যে এটি 37 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কত হবে, 38 ডিগ্রিতে কত হবে, 29 ডিগ্রি সেলসিয়াসে কত হবে, বা 39 ডিগ্রি সেলসিয়াসে, 40 ডিগ্রি সেলসিয়াসে কত হবে, বা 97 ডিগ্রি ফারেনহাইটে এই পারদের অবস্থানটা কোথায় হবে, 98 ডিগ্রি ফারেনহাইটে কোথায় হবে, এরকম দাগাঙ্কিত থাকে। যদি এটি একটি থার্মোমিটার হয়, আমরা খুব সিম্পল একটা থার্মোমিটারের কথা চিন্তা করি। এটাকে বলা হয় বাল্ব। এখানে মুখটা বন্ধ থাকে। ধরো প্রথমে পারদটা এই পর্যায়ে থাকে। এরপরে আমরা যখন জ্বর পরিমাপ করি তখন ধরো পারদটা খুব একটা সূক্ষ্ম কৈশিক নালিকা, কিসের নাই চিকন নালিকা দিয়ে পারদটা তাপ পেলে আস্তে আস্তে প্রসারিত হয়ে উপরে উঠতে থাকে। উপরে উঠে ধরো এখানে গেল, এখানে লেখা আছে 100। তার মানে আমরা বুঝবো আমার তাপমাত্রা কত, 100 ডিগ্রি ফারেনহাইট। আমরা যে স্কেলটি ব্যবহার করি এটি সাধারণত ফারেনহাইট স্কেল, এটি কিন্তু সেলসিয়াস না, এটা আমরা ফারেনহাইট স্কেলে পরিমাপ করি। যদি আরো 1 ডিগ্রি বেশি হয় তাহলে এটা কত হবে, ধরো 101 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এভাবে আমরা তাপমাত্রাটা বুঝতে পারি। যখন থার্মোমিটারটা প্রস্তুত করা হয় তখনই এই দাগাঙ্কিত করা থাকে যে কত ডিগ্রিতে তাপমাত্রাটা কত হবে, মানে এই পারদের অবস্থানটা কোথায় হবে। এটা কিভাবে নির্ধারণ করা হয়? নির্ধারণ করা হয় প্রিয় শিক্ষার্থী, প্রথমত একটা পাত্রে কিছু আইস নেওয়া হয়, কিছু বরফের টুকরা নেওয়া হয়। এই বরফের টুকরার মধ্যে প্রথমত এই থার্মোমিটারকে প্রবেশ করানো হয়। এই থার্মোমিটার প্রবেশ করানোর পরে বরফ গলা পানির তাপমাত্রা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে পারদটা এসে ধরো এই অবস্থানে চলে গেল, তাহলে সেখানে দাগ কাটা হবে। দাগ কেটে এখানে দেখা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস। এরপরে কি করা হবে, একটা পাত্রে গরম পানি নেওয়া হবে।
এই পানিটা ফুটতে শুরু করবে, এদিক দিয়ে বাষ্প বের হয়ে যাবে, তার মধ্যে থার্মোমিটারকে প্রবেশ করানো হবে। তাহলে যখন পানিটা বাষ্পে রূপান্তরিত হয় তখন তার তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসে পানি বাষ্পে রূপান্তরিত হয়। তাহলে এখানে পারদটা ধরে এখানে চলে গেল, তখন যে অবস্থানে যাবে সেখানে দাগ কাটা হবে 100 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু ফারেনহাইট স্কেলের হিসাব। তো ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা আমরা পরের আলোচনায় আসতেছি। তাহলে আমরা কি করলাম, যে বরফ গলা পানিতে পারদ যে অবস্থানে গেল সেখানে দাগ কাটলাম কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এটাকে বলা হবে নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, এটাকে বলা হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে যদি বলা হয় তোমাকে নিম্ন স্থিরাঙ্ক কি, যে তাপমাত্রায় বরফ গলে পানিতে রূপান্তরিত হয় তাকে বলা হবে নিম্ন স্থিরাঙ্ক। যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে রূপান্তরিত হয় তাকে বলা হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এখন তাহলে 0 থেকে 100 মাঝখানে যদি আমি 100টা দাগ কাটি তাহলে কি 1 2 করে আমরা 100 পর্যন্ত পেয়ে যাব। এরপরে পারদ যতটুকু নাম্বার দাগে যাবে আমি ধরে নেব তাপমাত্রা তত ডিগ্রি সেলসিয়াস। এইভাবে ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলও তৈরি করা যায়, সেটা নিয়ে আমরা আলোচনায় আসতেছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে একটা থার্মোমিটার তৈরি করি বা থার্মোমিটারে কিভাবে দাগ কাটা হয়। আর আমরা এখানে আয়তনের কথা বললাম, শুধু আয়তন নয়, বস্তুর তাপমাত্রিক ধর্মের মধ্যে রয়েছে চাপ, রয়েছে পদার্থের রোধ, রয়েছে আয়তন, তো আলোচনা করলামই। এ সবই হচ্ছে বস্তুর তাপমাত্রিক ধর্ম। তাহলে প্রিয় শিক্ষার্থী, নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করলাম, একটু মনে করার চেষ্টা করো। তো আমি আবারও বলছি, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে রূপান্তরিত হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে রূপান্তরিত হয় তাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলে। তাহলে আমরা যখন একটা থার্মোমিটারকে বিশুদ্ধ বরফের মধ্যে ডুবাবো, বরফ গলা পানির মধ্যে, তখন পারদ যে অবস্থানে যাবে সেই অবস্থানকে আমরা দাগাঙ্কিত করে ওটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 0 ডিগ্রি দাগ দিব, অন্য স্কেলের ক্ষেত্রে তার যে নিম্ন স্থিরাঙ্ক সেই দাগ দিব। তারপরে গরম পানির মধ্যে, ফুটন্ত পানির মধ্যে ওই স্কেলকে ডুবাবো, ডুবিয়ে পারদ যে অবস্থানে যাবে সেখানে একটা দাগ দিব, ওটা হবে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। সেলসিয়াস স্কেল হলে সেখানে দাগ হবে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্কের উপরে ভিত্তি করে তাপমাত্রার স্কেলকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে সেলসিয়াস স্কেল। তাপমাত্রার স্কেল কয়টি? 3টি, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। তাহলে তাপমাত্রার স্কেল কয়টি? তাপমাত্রার স্কেল 3টি, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল। এখানে দেখো 3টি স্কেল ব্যবহার করা হয়েছে, ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন। লেখাটা একটু অস্পষ্ট, তোমরা বুঝে নাও। এটি ফারেনহাইট, একটু বুঝে যায়, সেলসিয়াস, কেলভিন। এখানে এটি হচ্ছে সেলসিয়াস স্কেলটা আমাদের কাছে, আমরা সেলসিয়াস কথার সঙ্গে বেশি পরিচিত, এজন্য আমরা এটি বলি। দেখো সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই সোজা ফারেনহাইট স্কেল কত? 212। ফারেনহাইট স্কেলের তাহলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে কত? 373 কেলভিন। এখানে কিন্তু আমরা ডিগ্রি দেব না, 100 ডিগ্রি সেলসিয়াস। তো শিক্ষার্থী, এরপরে নিম্ন স্থিরাঙ্কে আসি আমরা। দেখো সেলসিয়াস স্কেলে এটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে কত? 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে 273
কেলভিন। তাহলে এখান থেকে এই কয়েকটিতে আমি যে কয়েকটি মান লিখলাম, এখান থেকে আমরা কি বুঝতে পারি? তাহলে আমরা বুঝতে পারি এখানে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, অর্থাৎ বরফ গলা পানিতে যদি সেলসিয়াস স্কেলকে স্থাপন করা হয় তাহলে পারদটা এই অবস্থানে আসবে, কেলভিন স্কেলে এই অবস্থানে আসবে, ফারেনহাইট স্কেলে এই অবস্থানে আসবে। তো সায়েন্টিস্ট সেলসিয়াস বরফ গলা পানিতে যেখানে পারদ গেল সেখানে দাগ দিয়ে তার নাম রাখলো 0 ডিগ্রি সেলসিয়াস। সায়েন্টিস্ট ফারেনহাইট সে এখানে দাগ দিয়ে অর্থাৎ বরফ গলা পানিতে এই থার্মোমিটার প্রবেশ করালো এবং সেখানে যে বিন্দুতে পারদটা পৌঁছালো তার নাম দিল 32 ডিগ্রি ফারেনহাইট। তার মানে ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি। একইভাবে কেলভিন স্কেল বরফ গলা পানিতে প্রবেশ করালো এবং সেখানে যে দাগে গেল তার নাম দিল 273 কেলভিন। সায়েন্টিস্ট কেলভিন স্কেলের এই দাগাঙ্কিত করলো। তাহলে আমরা বলতে পারি যেখান থেকে যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন। প্রিয় শিক্ষার্থী, এরপরে আসে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যে পানিটা উত্তপ্ত ফুটন্ত অবস্থায় আছে, যেখানে বাষ্পে পরিণত হচ্ছে, তার মধ্যে যখন এই থার্মোমিটার দেওয়া হবে তখন পারদ যাবে এই অবস্থানে, আর ফারেনহাইট স্কেলেরটা যাবে এখানে, কেলভিনটা যাবে এখানে। তো সায়েন্টিস্ট কেলভিন এই বিন্দুটার নাম দিলেন 373, সেলসিয়াস নাম দিলেন 100 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট নাম দিলেন 212 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক। আমরা পরের স্লাইডে বিষয়টি আরো ক্লিয়ার হব। তোমরা দেখো, তাহলে আমরা 3 প্রকার স্কেল জানলাম। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? দেখো 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। এখানে কিন্তু সেলসিয়াস বলা যাবে না। নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 273 কেলভিন। এখানে কিন্তু ডিগ্রি বলা যাবে না। ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন। তাহলে আমরা নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিষয়টি বুঝতে পেরেছি। এই যে তাপমাত্রা আমরা যখন সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেল তাপমাত্রাকে আমরা কনভার্ট করতে পারবো এই সূত্রের সাহায্যে। 3টি স্কেলের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, C/5 = F-32/9 = K-273/5। আমরা এই ফর্মুলা দিয়ে তাপমাত্রাকে এক স্কেল থেকে আরেক স্কেলে রূপান্তর করতে পারবো। যেমন আমি তোমাদেরকে বললাম আমরা জ্বর পরিমাপের সময় যে থার্মোমিটার ব্যবহার করি সেটি হচ্ছে কত? সেটি হচ্ছে ফারেনহাইট স্কেল। এখন তোমার তাপমাত্রা যদি দেখা গেল 102 ডিগ্রি ফারেনহাইট, তোমার একটু জ্বর হয়েছে, তোমার তাপমাত্রা, শরীরের তাপমাত্রা 102 ডিগ্রি ফারেনহাইট, তুমি বগলের মধ্যে থার্মোমিটার ব্যবহার করার পরে দেখলে যে 102 ডিগ্রি ফারেনহাইট, এটা কিন্তু সেলসিয়াস না। এখন তাহলে তোমাকে প্রশ্ন করা হলো এটি সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত হবে? এই তাপমাত্রাকে যদি আমি সেলসিয়াস স্কেলে রূপান্তর করি তাহলে তাপমাত্রা কত পাবো? তাহলে আমি এই ফর্মুলাটি ব্যবহার করব, এইটুকু। সেক্ষেত্রে C/5 = F-32/9। আমরা কি বাহির করব? C এর মান। और C/5 = F এর মান কত? 102 - 32/9 বা C/5 = 120 নয় 102। 102 থেকে 32 বিয়োগ করলে কত হবে? 2 2 0 7/9 সমান কত? 7 নং 63। এটাকে তাহলে C সমান কত হবে? বা C সমান
70 ইন্টু 5 ডিভাইডেড 9। দেখো 5টা এখানে ভাগ আছে, তাহলে ওপারে গেলে গুণ হবে। তাহলে আমরা যদি এখানে হিসাব করি, আমরা ক্যালকুলেটর চেপে খুব সহজে হিসাবটি করে নিতে পারবো। 70কে 5 দিয়ে গুণ দাও, 70 গুণন 5 কত আসে? 70কে 5 দিয়ে গুণ দিয়ে তারপরে কি করবা তোমরা? 9 দিয়ে ভাগ দিবা। 70কে 5 দিয়ে গুণ দিবা, তাকে 9 দিয়ে ভাগ দিবা, দিলে যেটা মান আসবে ক্যালকুলেটরে সেটি 70 গুণন 5 ইকুয়াল টু 350 ডিভাইডেড 9 ইকুয়াল টু 38.88। প্রিয় শিক্ষার্থী, তোমাদের ফলাফল আসবে 38.88। এত কি? এত ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যদি আমি পরিমাপ করি তাহলে তাপমাত্রা পাবো 38.88 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেলে ওই মানটাই পাবো 102 ডিগ্রি ফারেনহাইট। তার মানে দুটো সমান, অর্থাৎ 102 ডিগ্রি ফারেনহাইট এবং 38.88 ডিগ্রি সেলসিয়াস দুটো মান একই, দুটো একই ফলাফল দেয় আর কি। তাহলে আমার মনে হয় তোমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবে। একটা সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা কিছুক্ষণ আগে যে নিয়ম অঙ্ক করলাম, দেখো এখানে অ্যান্সারটা বলা আছে 36.89 ডিগ্রি সেলসিয়াস। তোমরা অবশ্যই অ্যান্সারটি বাসায় করার চেষ্টা করবে। আমি করে দিচ্ছি। দেখো আমরা জানি C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9, অর তাহলে C সমান কত হবে? F এর মান কত? কত ডিগ্রি ফারেনহাইট? 98.4 মাইনাস 32 ডিভাইডেড 9 ইন্টু 5 ইকুয়াল টু, আমরা ক্যালকুলেটর চেপে খুব সহজে হিসাবটি করে নিব। হিসাবটা করার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। তাহলে এখানে কত? 98.4 মাইনাস 32 ইকুয়াল টু 66.4 ডিভাইডেড 9 ইকুয়াল টু 7.37 ইন্টু 5 36.88। এত ডিগ্রি সেলসিয়াস। এখানে 8 এর পরে একটা সংখ্যা ছিল, এই জন্য ওইটা বাদ, ওটাকে 89 আর কি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অবশ্যই অঙ্ক করা শেষে উত্তরটি লিখব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তাপমাত্রার পার্থক্য এটি আমরা হিসাব করতেই পারি। যদি একটি বস্তুর তাপমাত্রা, দেখো একটি বস্তুর তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস আর একটি বস্তুর তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বস্তু দুটির তাপমাত্রা পার্থক্য কত? খুব সহজ, 30 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু কেলভিন স্কেলে দেখো, এখানে আমি যেটি বোঝাতে চেষ্টা করছি যে একটি বস্তুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেলে তাপমাত্রা কত হবে? হলে এটাকে কেলভিন স্কেলে রূপান্তর করো। কেলভিন স্কেলে রূপান্তরের জন্য আমরা কি করব? শুধু 273 যোগ করলে হবে। আমরা যে ফর্মুলা শিখলাম ওই ফর্মুলা থেকে আমরা পাবো যে এটা ডিগ্রি সেলসিয়াস সমান 30 প্লাস 273 কেলভিন, তাহলে কত আসতেছে? 303 কেলভিন। যে কোনো তাপমাত্রাকে কেলভিন স্কেলে রূপান্তরের ক্ষেত্রে আমরা শুধু 273 যোগ করলে আমরা কেলভিন স্কেলে রূপান্তর করতে পারবো। কিন্তু দেখো, দুটি বস্তুর তাপমাত্রার পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলে পার্থক্য কত হবে? প্রিয় শিক্ষার্থী, তাপমাত্রার পার্থক্য যখন হবে 30 ডিগ্রি সেলসিয়াস, পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াস হলে 30 ডিগ্রি কেলভিন লেখা যাবে। পার্থক্যের ক্ষেত্রে কিন্তু 273 যোগ করতে হবে না। কেন হবে না, এটা আমরা পরবর্তীতে আবার আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তাহলে তাপমাত্রার স্কেল কয়টি? তাপমাত্রার স্কেল 3টি, এটা আমরা শিখেছি। ফারেনহাইট স্কেলে 0 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস স্কেলে কত হবে? 0 ডিগ্রি ফারেনহাইট মানে 32 ডিগ্রি সেলসিয়াস। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে। এখানে আসলে 32 ডিগ্রি ফারেনহাইট সমান 0 ডিগ্রি সেলসিয়াস। 32 ডিগ্রি ফারেনহাইট সমান হবে 0 ডিগ্রি সেলসিয়াস, এটি রাইট অ্যান্সার। যাই হোক প্রিয় শিক্ষার্থী, তোমরা বিষয়টি বুঝতে পারলেই হলো।
প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ তাপ ও তাপমাত্রা পার্থক্য করলে এটি গত ক্লাসে তোমরা লিখেছো। আজকে তোমাদের হবে যে সংজ্ঞাগুলো শিখেছো আজকে সেগুলো মুখস্থ করে খাতায় লিখবে। যেমন তাপমাত্রিক ধর্ম কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কি, নিম্ন স্থিরাঙ্ক কি। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। ধন্যবাদ তোমাদেরকে।